ভাবুন তো, আপনার কাছে একটা জরুরি খবর আছে, ধরুন একটা কাগজের প্লেনের মতো, অনেক দূরে পাঠাতে হবে। কিন্তু শুধু ছুড়ে দিলে সেটা তো হাওয়ায় হারিয়ে যাবে, তাই না? হ্যাঁ, বেশি দূর তো যাবে না। যদি প্লেনটাকে একটা শক্তিশালী রকেটের একটা ক্যারিয়ার সিগন্যালের সাথে জুড়ে দেন, এই যে জুড়ে দেওয়ার ব্যাপারটা, এটাই কি মডিউলেশন? একদম, এটাই হলো মডিউলেশন। কিন্তু কেন দরকার এই কাজটা? দরকার আছে, কারণ দেখুন, কম ফ্রিকোয়েন্সির যে আসল খবরটা বেস ব্যান্ড সিগন্যাল, সেটা নিজে নিজে বেশি দূর যেতে পারে না। আচ্ছা। পাঠাতে গেলে বিরাট বড় অ্যান্টেনা লাগত, আর তাছাড়া সব সিগন্যাল একসাথে মিশে একটা জগা খিচুড়ি হয়ে যেত। ও আচ্ছা। মডিউলেশন এই সমস্যাগুলোই সমাধান করে। আমরা কি করি, আসল সিগন্যালটা দিয়ে একটা হাই ফ্রিকোয়েন্সি ক্যারিয়ার সিগন্যালকে একটু বদলে দেই। বদলে দেন কিভাবে? হ্যাঁ, এই বদলানোরে কয়েকটা অ্যানালগ পদ্ধতি আছে, আজ সেগুলো নিয়ে কথা বলবো। দারুণ। তাহলে প্রথম পদ্ধতিটা কি? অ্যামপ্লিটিউড মডিউলেশন, AM। ঠিক, AM। এখানে কি ব্যাপারটা এইরকম যে খবরের গুরুত্ব অনুযায়ী রকেটের ক্যারিয়ারের আলোর জোর বা অ্যামপ্লিটিউড কম বেশি হবে। একদম ঠিক ধরেছেন। AM এর ক্ষেত্রে মেসেজ সিগন্যালের মান যেমন বদলায়, তার সাথে তাল মিলিয়ে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড বাড়ে বা কমে। আচ্ছা। কিন্তু ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি আর ফেজ ওগুলো কিন্তু একই থাকে। আচ্ছা, আর এই যে বদলানো হচ্ছে, এটা কতটা হচ্ছে সেটা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, আছে তো। এটাকে বলে মডুলেশন ইন্ডেক্স। সাধারণত এর মান 0 থেকে 1-এর মধ্যে থাকে, 0% থেকে 100%। যদি 100%-এর বেশি হয় তাহলে মুশকিল। সেটাকে বলে ওভার মডুলেশন। সিগন্যালটা তখন বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ও আচ্ছা। ফ্রিকোয়েন্সির দিক থেকে দেখলে কি হয়? ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখলে ক্যারিয়ারের যে মূল ফ্রিকোয়েন্সি, তার দুপাশে দুটো নতুন ফ্রিকোয়েন্সি তৈরি হয়। নতুন ফ্রিকোয়েন্সি? হ্যাঁ, একটা আপার সাইড ব্যান্ড বা USB, আরেকটা লোয়ার সাইড ব্যান্ড বা LSP। তার মোট যে ফ্রিকোয়েন্সির জায়গাটা লাগে ব্যান্ডউইথ, সেটা মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির দ্বিগুণ হয়ে যায়। BW = 2FM। বুঝলাম। কিন্তু এর কি কোনো অসুবিধা আছে? একটা বড় অসুবিধা হলো, বেশিরভাগ পাওয়ারটাই খরচ হয়ে যায় ওই ক্যারিয়ার সিগন্যালটাকে পাঠাতে। আসল যে তথ্যটা মেসেজ, সেটাই পাওয়ার কম যায়। পাওয়ারটা নষ্ট হচ্ছে? হ্যাঁ, অনেকটা তাই। কারণ ক্যারিয়ার তো শুধু বাহক, নিজে কোনো তথ্য বহন করে না, তাই শক্তিটা ওখানেই বেশি খরচ হয়। এই জন্যই কি অন্য কৌশল যেমন SSB, DSB, VSB ব্যবহার করা হয় পাওয়ার বা ব্যান্ডউইথ বাঁচাতে? একদম ঠিক, ওগুলো হলো পাওয়ার আর ব্যান্ডউইথ বাঁচানোর উপায়। আচ্ছা, তাহলে মনে রাখার জন্য AM অ্যামপ্লিটিউড বদলাচ্ছে। AM এ মেসেজ সিগন্যাল ক্যারিয়ারের কোন বৈশিষ্ট্যকে পরিবর্তন করে? অ্যামপ্লিটিউড। ঠিক, বেশ। এরপর তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেশন বা FM। এখানে কি খবরের ধরন অনুযায়ী রকেটের স্পিড ফ্রিকোয়েন্সি বদলাবে? হ্যাঁ, অনেকটা সেই রকমই। FM এ মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড যেমন বদলায়, সেই অনুযায়ী ক্যারিয়ারের ফ্রিকোয়েন্সি বদলায়। কিন্তু অ্যামপ্লিটিউডটা স্থির থাকে। এটাই AM এর সাথে মূল পার্থক্য। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কতটা বদলাচ্ছে সরছে সেটা কি বলে? সেটাকে বলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আর এর মডিউলেশন ইন্ডেক্সটা নির্ভর করে এই ডেভিয়েশন আর মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর। FM এর ব্যান্ডউইথ কি AM এর চেয়ে বেশি না কম? সাধারণত বেশি হয়, বিশেষ করে ওয়াইড ব্যান্ড FM বা WBFM এ। তবে ন্যারো ব্যান্ড FM বা NBFM এ কম লাগে। FM এর সবচেয়ে বড় সুবিধাটা কি তাহলে? সবচেয়ে বড় সুবিধা হলো বাইরের অবাঞ্ছিত শব্দ নয়েজ, এটাকে সহজে প্রভাবিত করতে পারে না। AM এর থেকে এর নয়েজ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই জন্যেই FM রেডিওতে গান বা কথা এত পরিষ্কার শোনায়। AM এ তো মাঝে মাঝে ঝিরঝির করে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে মনে রাখার জন্য FM ফ্রিকোয়েন্সি বদলাচ্ছে। FM এ মেসেজ সিগন্যাল ক্যারিয়ারের কোন বৈশিষ্ট্যকে পরিবর্তন করে? ফ্রিকোয়েন্সি। একদম, বেশ। আর 3 নম্বরটা ফেজ মডুলেশন বা PM। এটা কিভাবে কাজ করে? PM এ মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালের ফেজ বা দশা পরিবর্তিত হয়। ফেজ। আচ্ছা, এখানে অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি কি স্থির থাকে? হ্যাঁ, তাত্ত্বিকভাবে তাই। অ্যামপ্লিটিউড আর গড় ফ্রিকোয়েন্সি স্থির থাকে। যদিও ফেজ বদলালে তাৎক্ষণিকভাবে ফ্রিকোয়েন্সিও একটু বদলে যায়, তাই এটা FM এর সাথে বেশ সম্পর্কিত।
এরও কি মডুলেশন ইন্ডেক্স আছে? হ্যাঁ, এরও নিজস্ব মডুলেশন ইন্ডেক্স আছে। এটা সরাসরি সম্প্রচারে মানে রেডিওতে খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু ডিজিটাল কমিউনিকেশনে এর গুরুত্ব অনেক। বুঝলাম। তাহলে মনে রাখার জন্য পিএম মানে ফেজ বদলাচ্ছে। পিএমএ মেসেজ সিগন্যাল ক্যারিয়ারের কোন বৈশিষ্ট্যকে পরিবর্তন করে? ফেজ। এবার যদি একটু তুলনা করি তিন থেকে, আমরা তো রোজ রেডিও শুনি, এএম আর এফএম দুটোই। পার্থক্যটা তাহলে মূল কোথায় দাঁড়ালো? দেখুন, সহজ করে বললে এএম কম ব্যান্ডউইথ নেয়, তাই একটা নির্দিষ্ট জায়গায় অনেকগুলো এএম স্টেশন চালানো যায়। কিন্তু অসুবিধা হলো নয়েজ খুব সহজে একে ডিস্টার্ব করে। যেমন ধরুন, বাজ পড়লে এএম রেডিওতে খুব আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ, হয়তো। অন্যদিকে এফএম বেশ খানিকটা বেশি ব্যান্ডউইথ নেয়, কিন্তু এর সবচেয়ে বড় গুণ হল নয়েজকে দারুণভাবে আটকাতে পারে। তাই সাউন্ড কোয়ালিটি অনেক পরিষ্কার, অনেক উন্নত। আর পিএম? পিএম সরাসরি রেডিওতে কম ব্যবহৃত হলেও ডিজিটাল সিগন্যালিং, যেমন ধরুন ফেজ শিফট কিং বা পিএসকে, সেগুলোর ভিত্তি কিন্তু এই পিএম। তাহলে সংক্ষেপে এএম হলো অ্যাম্প্লিটিউডের খেলা, এফএম হলো ফ্রিকোয়েন্সির, আর পিএম হলো ফেজের। একদম, এটাই মূল কথা। তাহলে যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে বলি, সিগন্যালকে দূরে পাঠাতে, বিভিন্ন সিগন্যাল যাতে একে অপরের সাথে মিশে না যায়, আর অ্যান্টেনার সাইজ কমাতে, এই সব কারণে মডুলেশন দরকার। ঠিক। অ্যানালগ মডুলেশনের তিনটে মূল পদ্ধতি হল এএম মানে অ্যাম্প্লিটিউড বদল, সুবিধা কম ব্যান্ডউইথ, অসুবিধা নয়েজের প্রভাব বেশি। হ্যাঁ। এফএম মানে ফ্রিকোয়েন্সি বদল, সুবিধা নয়েজ কম, সাউন্ড কোয়ালিটি ভালো, কিন্তু ব্যান্ডউইথ বেশি লাগে। ঠিক। আর পিএম মানে ফেজ বদল, এটা ডিজিটাল কমিউনিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। চমৎকার বলেছেন, এটাই হলো সারসংক্ষেপ। আর একটা কথা মনে রাখা দরকার। বলুন। এই যে অ্যানালগ কৌশলগুলো এএম, এফএম, পিএম, এগুলো হয়তো শুনতে পুরনো দিনের মনে হতে পারে, কিন্তু আজকের যে অত্যাধুনিক ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম আমরা ব্যবহার করি, 4G, 5G, ওয়াইফাই, এই সব কিছুর মূলে কিন্তু এই ধারণাগুলোই আছে। তাই নাকি? হ্যাঁ, ডিজিটাল মডুলেশন যেমন এএসকে, এফএসকে, পিএসকে, কিউএএম, এগুলো আসলে এই অ্যানালগ কৌশলগুলোরই উন্নত বা পরিবর্তিত রূপ। তাই এই বেসিক কনসেপ্টগুলো পরিষ্কার থাকাটা শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের টেকনোলজি বোঝা, নতুন কিছু তৈরি করা, এগুলোর জন্য অত্যন্ত জরুরি। এটা আসলে সারা জীবনের শিক্ষার একটা অংশ। সত্যি তাই। দারুণ একটা কথা বললেন। তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকের আলোচনা শেষে। অবশ্যই। ভেবে দেখুন তো, এই যে অ্যানালগ কৌশলগুলোর কথা আমরা জানলাম, এগুলো ঠিক কোন সীমাবদ্ধতাগুলো দূর করে বা কোন নীতির উপর ভিত্তি করে ভবিষ্যতের ওয়্যারলেস কমিউনিকেশন আরও দ্রুত, আরও নিখুঁত হয়ে উঠতে পারে? কি মনে হয়, ভাবুন তো।